স্বাগত ডিবিসি দেশের সংবাদে আপনাদের সাথে আছি অর্ঘমিত্রা তরফদার। জানাবো খবরে বিস্তারিত। টঙ্গীর তুরাগ তীরে চলছে সাতপন্থীদের ইজতেমার দ্বিতীয় দিন। ফজরের নামাজের পরপরই আম বয়ান দিয়ে শুরু হচ্ছে আজকের কার্যক্রম। সকালে বয়ান করেন মওলানা ইলিয়াস বিন সাদ সাহেব। ইজতেমায় জিকির, আজগার আর ইবাদত বন্দগীতে মশগুল মুসল্লিরা। দ্বিতীয় পর্বেও রোজা, শবে বরাতের বিশেষ আমল, নসিহতে দিন পার করছেন ধর্মপ্রাণ মুসলমান। চলছে বিদেশি অতিথিদের বয়ান, বাংলায় তর্জমা করে মুসল্লিদের জন্য তা সহজ করে দিচ্ছেন দোভাষীরা। এদিকে ইজতেমায় যোগ দিতে এসে শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে আরও 2 মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে 3 মুসল্লির মৃত্যু হলো। রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে এবারের ইজতেমা। পরিবেশের প্রাণ নদী, সেই নদী হত্যার অভিযোগ খোদ প্রশাসনের বিরুদ্ধে। রংপুরের শালমারা নদীর শ্রেণী পরিবর্তন করে বদ্ধ জলাশয় হিসেবে প্রভাবশালীদের ইজারা দিয়েছে উপজেলা প্রশাসন। এতে প্রকৃতি, পরিবেশ ও জীববৈচিত্র্যের উপর মারাত্মক হুমকি সহ জেলেদের অধিকার সংকুচিত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। দ্রুত ইজারা বাতিল সহ জড়িতদের শাস্তির দাবি পরিবেশবাদীদের। সরকারি সিএস নকশা অনুসারে ঘাগর থেকে উৎপত্তি হওয়া 20 কিলোমিটার প্রবহমান শালমারা নদী রংপুরের মিঠাপুকুরের কাশীনাথপুর কাফরিখাল নদের সাথে মিলিত হয়েছে। এর প্রস্থ প্রায় 100 মিটার। ঐতিহ্যে ঘেরা এই নদী একসময় কৃষক জেলেদের জীবিকার প্রধান উৎস ছিল, কিন্তু কালের বিবর্তনে দখল দূষণে এর কিছু অংশ হারিয়ে যায়। আন্দোলনের মুখে তা উদ্ধারও হয় 2 বছর আগে। পরে তা সরকারি বরাদ্দে খনন করে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ। তবে সম্প্রতি এর শ্রেণী পরিবর্তন করে বদ্ধ জলাশয় হিসেবে 55 একর ইজারা দেওয়ার অভিযোগ ওঠে প্রশাসনের বিরুদ্ধে। এতে দেখা দেয় সংকট। আন্দোলনে নেমেছেন পরিবেশবাদীরা। এটা আমাদের জন্ম হওয়ার থেকে আমরা এটা জানি, এটা নদী। সেই নদীটাকে তারা বিল দেখিয়ে দিয়েছে। এতদিন ছিল নদী, এখন হয়েছে বিল, আবার হবে জমিন। এইভাবে আর চলতে পারে না। সাল থেকে আবার আন্দোলন করে কিছু রেকর্ডভুক্ত জমিও আমরা উদ্ধার করেছি। এ অবস্থায় সবচেয়ে বিপাকে জেলেরা। জীবিকায় টান পড়ায় সৃষ্টি হয়েছে উত্তেজনা। আমরা মাছ মারতে পারি না, মাছ ধরতে পারি না, খাইতেও পারি না। লিজভুক্ত করে এখানকার মানুষের জীবন বৈচিত্র্যকে নষ্ট করার পায়তারা করছে। বিশ্লেষকরা বলছেন, শ্রেণী পরিবর্তনের এমন সিদ্ধান্ত নদী রক্ষার জাতীয় নীতি পরিপন্থী। কোনো আইনেই এই নদী লিজ দেওয়া আইনগত নয়। আমাদের সংবিধান যেটা বলে তাতে করে নদী লিজ দেওয়া যায় না। আমাদের আইন যেটা বলে নদী লিজ দেওয়া যায় না। উচ্চ আদালত বলছে নদী লিজ দেওয়া যায় না। বিষয়টি অস্বীকার করেছে উপজেলা প্রশাসন। সত্যতা পেলে চুক্তি বাতিলের আশ্বাস জেলা প্রশাসকের। ওই 3টি সহ অন্যান্য যত বিল আছে 20 একরের নিচে যেগুলো আমরা উপজেলা থেকে দিয়েছি। আমাদের সায়রাত থেকে কর্তনের, যেহেতু আমাদের সায়রাতভুক্ত আছে, সেক্ষেত্রে আমাদের একটা দায়িত্ব লিজে যাওয়া। যেহেতু জলমহল নীতিমালাতে নদী ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই, আমরা সেই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করব। এই অভিযোগের বিষয়ে আমরা এখন তদন্ত করে দেখব যে আসলে বাস্তব অবস্থাটা কি। আসল তথ্য বেরিয়ে আসবে ইনশাল্লাহ, সেই বিষয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করব। শুধু শালমারা নদী নয়, রংপুর জেলা প্রশাসন মোট 101টি জলমহল ইজারা দিয়েছে। যে তালিকায় আছে বোড়াইল, বাইশাডাড়া, মানাস সহ বেশ কয়েকটি নদ নদী। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর। ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বালু পড়ে ভরাট হয়ে গেছে নেত্রকোনা সোমেশ্বরী নদী। এখন সামান্য ঢলেই উপচে পড়ে নদীটির 2 কূল। বালু পড়ে নষ্ট হয়ে গেছে 2 তীরের অন্তত 50টি গ্রামের ফসলি জমি। উচ্চ আদালতে রিটের কারণে 1 বছর ধরে বন্ধ রয়েছে বালু উত্তোলন। পাহাড়ি ঢলে এভাবেই ভেঙে গেছে পথঘাট সহ শত শত ঘরবাড়ি। চোখের পলকে ভেসে গেছে গাছপালা, স্থাপনা সহ সবকিছু। মুহূর্তেই নিঃস্ব কয়েক হাজার মানুষ। সবশেষ আশ্বিনের বন্যায় নষ্ট হয়েছিল উঠতি রোপা আমনের ফসল। নিয়মিত বালু উত্তোলনে নদীর গতিপথ কিছুটা স্বাভাবিক থাকলেও আদালতের নির্দেশে তা বন্ধ হয়ে যাওয়ায় হতাশ স্থানীয়রা। বালিঘাট যে ইজারা মহল চালু ছিল, তখন বালি উত্তোলন হতো। এখন এটা বন্ধ আছে। বন্ধ থাকার ফলে এই বালি আসা সমস্যা নদী প্রায় মরুভূমিতে পরিণত হয়েছে। নদীতে কাজ করতাম, মেশিন চলতো, তারপরে বালু নিত সবাই। গাং বন্ধ করার কারণে সবাই বেকার বয়ে রয়েছি। নদী তো মরুভূমি হয়ে গেছে গা, ফসল হয় না, মানুষের কাজ কর্ম নাই। নদীর 2 পাড়ে বালু পড়ে হাজার হাজার হেক্টর জমি নষ্ট হওয়ায় দিশেহারা স্থানীয়রা। নদীর গতিপথ স্বাভাবিক রাখতে নিয়মিত বালু অপসারণ সহ খননের দাবি তাদের। বর্তমানে ঘাট বন্ধ হতে দুর্গর মানুষ অনেক কষ্ট হয়ে গেছে। কাজ কাম কিনুভাবেই নাই আমাদের। খনন করতে মানুষ চলতে অনেক সুবিধা হইতো বা পানি চলাচলটা ভালো থাকতো। একটা নিয়মের মধ্যে সমস্যা নদীটা আবার চালু হোক,
তাহলে হবে যেটা যে পাহাড়ি বন্যা আসলেও আশেপাশের গ্রামগুলো ক্ষতিগ্রস্ত হবে না। আদালতের নির্দেশনা পেলেই নদীর বালু উত্তোলন সহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। বালু উত্তোলন না করার ফলে নদী ভরাট হয়ে যাচ্ছে, বালুগুলো ফসলের জমিতে চলে আসছে। 5টি ঘাটে ইজারা কার্যক্রম চলমান ছিল, সেটি কোর্টের একটি রিট হয়েছে, সেই রিটে স্টে হয়ে আছে। যেহেতু এটি কোর্টের বিষয়, কোর্ট নিষ্পন্ন না করলে আমরা ওখানে কাজ করতে পারি না। নদীর নাব্য রক্ষায় প্রতি বছর 5টি বালু মহাল ইজারা দেয় জেলা প্রশাসন। গেল বছর একটি রিটের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত থেকে বালুমহল ইজারা বন্ধের নির্দেশনা দেয়া হয়। ডিভিসি নিউজ ডেস্ক। শরীয়তপুরে প্রতিটি উপজেলায় গড়ে উঠেছে ইটভাটা। এসব ভাটার ধোঁয়ায় তৈরি হচ্ছে স্বাস্থ্য ঝুঁকি। পরিবেশ অধিদপ্তর বলছে অধিকাংশ ভাটাই অবৈধ, কোনোটার লাইসেন্স থাকলেও নেই নবায়ন। জেলা প্রশাসক বলছে যাচাই বাছাই শেষে বন্ধ করা হবে অবৈধ ইটভাটা। শরীয়তপুরে 3 ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান ও বাজারসহ ঘনবসতি আবাসিক এলাকায় গড়ে উঠেছে লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রবিহীন ইটভাটা। ভাটার কালো ধোঁয়ায় চরমভাবে ক্ষতিগ্রস্ত জনজীবন। স্বাস্থ্য ঝুঁকিতে শিশু, কিশোর ও শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ক্ষতির মুখে গাছপালাসহ পরিবেশ ও জীববৈচিত্র্য। পরিবেশ প্রতিবেশ রক্ষায় অবৈধ ইটভাটা বন্ধের দাবি সচেতন মহলের। শিক্ষা প্রতিষ্ঠানগুলির পাশেও অনেক ইটের ভাটা আমরা খেয়াল করতেছি, যেগুলো অবৈধ ইতিমধ্যে প্রশাসনের জায়গা থেকে ঘোষণা করা হয়েছে, কিন্তু সেই ইটের ভাটাগুলি যাতে আর কার্যকর না হয়। অসাধুরা যারা আছে তারা বিভিন্নভাবে এটা লাইসেন্স নিয়ে তারা যে কোনো জায়গায় এটা ইটের ভাটা তৈরি করছে, যা আমাদের পরিবেশের জন্য, বায়ুমণ্ডলের জন্য খুবই ক্ষতিকারক। কোনো ভাটার লাইসেন্স থাকলেও হয়নি নবায়ন। শরীয়তপুরে 32টা ভাটা এখন চলমান, আগে ছিল 58টা, এখন আছে 32টা। এই 32টার মধ্যে 27টাই নবায়ন দিচ্ছে না। আমরা সারা বাংলাদেশে যখন 40% জিগজাগ হয় নাই, এই শরীয়তপুরে 100% জিগজাগ হয়েছে এবং সবাই লাইসেন্স পাইছে, কিন্তু আজকে 1-2 বছর ধরে নবায়ন পাইতেছি না। যাচাই বাছাই শেষে অবৈধ ভাটা বন্ধের প্রতিশ্রুতি দিচ্ছে কর্তৃপক্ষ। জেলায় যে কয়েকটি ইটভাটা রয়েছে তার মধ্যে অধিকাংশ ইটভাটাই অবৈধ। আমরা অবৈধ ইটভাটার তালিকা ইতিমধ্যে জেলা প্রশাসনকে দিয়েছি, তারা আইনগত ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন। তো আমরা সবকিছু পর্যালোচনা করে যেগুলো অবৈধ ইটভাটা আমাদের শরীয়তপুর জেলায় রয়েছে, আমরা সেগুলোর বিরুদ্ধে অলরেডি আমরা শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে এবং বাকি যেগুলো আছে অবৈধ যেগুলো রয়েছে সবগুলোর বিরুদ্ধে আমরা পর্যায়ক্রমে অভিযান চালাবো। জেলায় মোট 55টি ইটভাটার মধ্যে 22টি বন্ধ। চলমান 33টি ইটভাটার মধ্যে বৈধতা রয়েছে 10টির। ডিভিসি নিউজ ডেস্ক। ভোলায় ভুয়া ম্যাজিস্ট্রেট ও তার সহযোগী সহ 3 জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয়ে মোবাইল কোর্ট পরিচালনার পোস্ট দেখে ডিবি পুলিশের একটি টিম অভিযান চালায়। পরে বৃহস্পতিবার রাতে ভোলার বোরহানউদ্দিন ও লালমোহন উপজেলা থেকে ভুয়া ম্যাজিস্ট্রেট সহ 2 জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মোবাইল কোর্ট পরিচালনার একটি ভুয়া অনুমতিপত্র, আইডি কার্ড ও জরিমানা করার কাগজপত্র উদ্ধার করা হয়। যন্ত্রের মাধ্যমে বীজ বপন, চারা রোপণ, আবার সেই যন্ত্রেই তোলা হবে ফসল। আধুনিক এই পদ্ধতিতে চাষাবাদ শুরু হয়েছে নরসিংদী ও বান্দরবানে, যার নাম সমলে চাষাবাদ। প্রচলিত নিয়মের পরিবর্তে নতুন এই পদ্ধতিতে চাষাবাদে খরচ কমার পাশাপাশি উৎপাদন বাড়বে বলে জানিয়েছে কৃষি বিভাগ। মেশিনের মাধ্যমে চোখের পলকে রোপণ করা হচ্ছে ধানের চারা। প্রয়োজন পড়ছে না অতিরিক্ত শ্রমিকের, বাঁচছে সময়, খরচও পড়ছে অনেক কম। কৃষি শ্রমিকের সংকট সমাধানে দেশের বিভিন্ন জেলায় শুরু হয়েছে নতুন এই পদ্ধতিতে চাষাবাদ। নরসিংদী সদর উপজেলার 95 জন ও পলাশ উপজেলার 120 জন কৃষক 100 একর জমিতে সমলয় পদ্ধতিতে বোরো ধান আবাদ করেছেন। এজন্য প্রয়োজনীয় যন্ত্র এবং কৃষি উপকরণ 50 ভাগ ভর্তুকি মূল্যে কৃষকদের সরবরাহ করেছে সরকার। কৃষকরা জানালেন, নতুন পদ্ধতিতে চাষাবাদে তাদের খরচ ও সময় সাশ্রয় হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ফসল ঘরে তোলা যাবে বলে আশা তাদের। বলদ দিয়া মানুষের সাথে হারতে হয়েছে, কষ্ট করতে হয়েছে, এখন আর এই কষ্টটা আমাদের লাগা হয়েছে আর কি। আমরা একসাথে লাগামু, একসাথে কাটমু, এটা কৃষকের খুব লাভবান। সমলয় চাষাবাদে কৃষকদের সব ধরনের সহযোগিতা দেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। সবাইকে একসাথে ধান লাগানো এবং এরই পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু একসাথে ধান কম্বাইন হারভেস্টারের মাধ্যমে কেটে দেব। এতে কিন্তু বিঘা প্রতি খরচ প্রায় 10 থেকে 15 হাজার টাকা কিন্তু আমাদের
সাশ্রয়ী হবে। খরচ কৃষক পর্যায়ে অনেক কমে আসবে এবং আমরা 2 ফসলি জমিগুলোকে 3 ফসলি জমিতে এবং 3 ফসলি জমিগুলোকে 4 ফসলি জমিতেও ক্ষেত্র বিশেষে আমরা ব্যবহার করতে সক্ষম হব। পার্বত্য জেলা বান্দরবানেও সমলয় চাষাবাদ শুরু হয়েছে। সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের 60 জন কৃষক রাইস ট্রান্সপ্লান্টার মেশিনের মাধ্যমে ধানের চারা রোপণ করেছেন। তাদের প্রশিক্ষণ সহ প্রয়োজনীয় উপকরণ দেওয়া হয় কৃষি বিভাগ থেকে। মেশিন দিয়ে কম সময়ে বেশি জমিতে ধান আবাদ করতে পারায় খুশি তারা। আমাদেরকে সার থেকে শুরু করে বীজ এবং বিভিন্ন ধরনের সহযোগী দিয়ে থাকেন। ধানের উৎপাদন বাড়াতে পারে, এই জন্য সরকারকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এই পদ্ধতিতে চাষাবাদে কৃষকরা বেশি লাভবান হবে বলছে কৃষি বিভাগ। কৃষকরা একই সাথে ধানের চারা উৎপাদন করবে, রোপণ করবে, একই সাথে ফসল সংগ্রহ করবে, পরিচর্যা করবে, সমবায়ের মানসিকতা নিয়ে কাজ করার একটা প্র্যাকটিস করানো হবে, পাশাপাশি উৎপাদন বৃদ্ধি হবে। দেশ জুড়ে প্রযুক্তির এমন ব্যবহার ছড়িয়ে দিলে একদিকে কৃষকদের উৎসাহ বাড়বে, অন্যদিকে বাড়বে উৎপাদন, প্রত্যাশা সংশ্লিষ্টদের। খালিদ হাসান, ডিবিসি নিউজ ডেস্ক। বাজারে নতুন আলুর দাম কম থাকায় উত্তোলন মৌসুমকে সামনে রেখে দুশ্চিন্তায় মুন্সিগঞ্জের প্রান্তিক কৃষক। বর্তমান বাজার দরে মুনাফা তো দূরের কথা, মূলধন ঘরে ওঠা নিয়ে সংশয় কৃষক। তবে আলুর ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকারিভাবে আলু কিনে সংরক্ষণের কথা জানিয়েছে কৃষি বিভাগ। দেশের আলু উৎপাদনে প্রসিদ্ধ জেলা মুন্সিগঞ্জ। বিস্তীর্ণ আবাদি জমি যেদিকেই চোখ যায় সেদিকে যেন সবুজের সমারোহ। চলতি মৌসুমে জেলা জুড়ে 34,758 হেক্টর জমিতে আলু আবাদ করা হয়েছে। সে সময়ের পরিচর্যার পাশাপাশি আগাম আলু তোলায় ব্যস্ত সময় পার করছেন কৃষক। তবে আলুর বর্তমান বাজার দরে দুশ্চিন্তার ভাঁজ কৃষকের চোখে মুখে। এবছর দ্বিগুণ দামে আলু বীজ সংগ্রহ করেছেন প্রান্তিক কৃষক। বেড়েছে সার ও কীটনাশকের দামও। এতে আলু উৎপাদনে খরচ হয় 800 থেকে 850 টাকা। আর পাইকারি পর্যায়ে বর্তমানে আলুর দাম মন প্রতি সর্বোচ্চ 600 থেকে 650 টাকা। বাজারের এমন নিম্নমুখী ধারায় মূলধন হারিয়ে পথে বসার শঙ্কায় কৃষক। আলুর দাম বেশি ছিল, ফাঁসের দাম বেশি, বদলির দাম বেশি। আলু বিক্রি হইতাছে আরও বিক্রি হয় 14 টাকা, 12 টাকা, 15 টাকা। তখন এই দর হইলে আমাকে 10 আনি চালান থাকবো না। আমরা তো ভাই টাকা পাই না, যারা রাখি মাল রাখি হেরা ভাই টাকা পাই। এদিকে আলুর ন্যায্য মূল্য নিশ্চিতে সরকারিভাবে কিনে সংরক্ষণের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানায় কৃষি বিভাগ। আমাদের এই বছরে 34,758 হেক্টর জমিতে এখন পর্যন্ত আলুর আবাদ হয়েছে। তো আমরা একটা প্রস্তাবনা ইতিমধ্যে মন্ত্রণালয়ে প্রেরণ করেছি যে সরকারিভাবে আসলে কিছু আলু কিনে যদি সংরক্ষণ করে রাখা যেত তাহলে বাজারের উপরে আসলে একটা ভালো প্রভাব পড়তো। জেলায় চলতি মৌসুমে আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 10.5 লাখ মেট্রিক টন। ডিবিসি নিউজ ডেস্ক। নওগাঁয় আলুর ভালো ফলন হলেও কৃষকের মুখ মলিন। রেকর্ড পরিমাণ জমিতে আলু চাষ করে বাজারে দাম না পেয়ে এখন লোকসানের মুখে কৃষক। আলুর বাজার নিয়ন্ত্রণে সরকারের সহযোগিতা চান তারা। তবে সামনের দিনগুলোতে আলুর দাম বাড়বে এমন প্রত্যাশার কথা জানিয়ে আলু সংরক্ষণের পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। গেল বছর ভালো দাম পাওয়ায় নওগাঁর কৃষকরা এবার দ্বিগুণ উৎসাহ নিয়ে আলু চাষ করেন। জেলায় চলতি বছর রেকর্ড 25,940 হেক্টর জমিতে আলুর চাষ হয়। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও হয় ভালো। কিন্তু এরপরও কৃষকের মুখে নেই হাসি, কারণ দাম নেই বাজারে। প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে মাত্র 10 থেকে 15 টাকায়। কৃষকরা জানালেন বীজ, সার ও কীটনাশকের দাম বাড়ায় এবার আলু উৎপাদনে খরচ হয়েছে দ্বিগুণ। কিন্তু বর্তমান বাজার দরে খরচের অর্ধেকও উঠছে না। সংরক্ষণের ব্যবস্থা না থাকায় লোকসানে বিক্রি করতে হচ্ছে আলু। আলুর বীজের দাম বেশি, আলু যখন লাগাইছে তখন কীটনাশক, সার এগুলো সবার দাম বেশি ছিল। এখন বর্তমান বাজার 350 থেকে 400 টাকা মন। সার ফসফেট মানে মানুষ কৃষক দিতে অনেক টাকা ব্যয় হয়েছে আমাদের, কিন্তু সেটা তো এখন আলু তুলে আমাদের কাজ হচ্ছে না। যাতে করে রাখতে চাইলেও পচে যাবে, সে কারণে বাড়িতে সংরক্ষণ করা যাচ্ছে না। সরবরাহ বেশি থাকায় আলুর দাম কিছুটা কম বলছে কৃষি বিভাগ। চাষিদের ঘরোয়া পদ্ধতিতে আলু সংরক্ষণের পরামর্শ তাদের। আমরা কৃষকদেরকে বলছি যে ধাপে ধাপে আলু ফসল তোলার জন্য এবং দেশীয় পদ্ধতিতে আলু সংরক্ষণের জন্য। পরবর্তীতে এগুলো কিছুটা হলেও দাম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। চলতি মৌসুমে নওগাঁয় 4 লাখ মেট্রিক টন আলু উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে। ডিবিসি নিউজ ডেস্ক।
ডিবিসি দেশের সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সাথেই থাকুন।